স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যথায় সব অর্জন ব্যর্থ হওয়ার শঙ্কা প্রকাশ করেন তিনি। তারেক রহমান আরও বলেন, স্বৈরাচারের রক্তচক্ষুর ভয়ে যখন কেউ কথা বলতে সাহস পায়নি, তখন সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি। মঙ্গলবার রংপুর বিভাগের ৩ জেলায় বিএনপির ৩১ দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পানির সমস্যার সমাধান করা, বলেন, জনগণের স্বার্থে যে কোনো কাজ করতে রাজি আছে বিএনপি। কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারেক রহমান বলেন, যখন কেউ স্বৈরাচারের রক্তচক্ষুর সামনে কথা বলার সাহস পেত না, তখন টেক ব্যাক বাংলাদেশ স্লোগান তুলেছিলেন তিনি। যখন আমরা বলতে পারবো এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, আমার দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, তখনই আমরা বলতে পারবো শুধু স্বৈরাচার পালিয়ে গেছে, টেক ব্যাক বাংলাদেশের একটি সামান্য অংশ অর্জিত হয়েছে, এখনো কিন্তু বহু পদ বাকি। ৩১ দফা বাস্তবায়নে জনমত গ্রহণ করার কথাও জানান তারেক রহমান। ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, ৩ সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে বিএনপি। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে রাষ্ট্রপতির সিদ্ধান্ত নেবার বিষয়টি আলোচনার পর ঠিক করার সিদ্ধান্ত তাদের। আর জরুরি অবস্থা জারির বিষয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিলকে জড়িত না রাখার পক্ষে দলটি। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে কমিশনের সাথে ঐক্যমত্যে পৌঁছালেও সংবিধানের মূলনীতি পরিবর্তনের বিপক্ষে অবস্থান দেশের বড় এই রাজনৈতিক দলটির। ৫ কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনায় তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বিএনপি। রাষ্ট্রপতির অভিশংসনের ২ কক্ষের ২/৩ ভোটের বিধান চাই উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একজন নয় ৩ সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে দলটি। রাষ্ট্রের মধ্যে কিছু অসঙ্গতি আগে দেখা গিয়েছে, সর্বক্ষেত্রে যদি আমরা ফিক্স করে দিই, কোনো অপশন যদি না থাকে, ভবিষ্যতে যেহেতু আমরা জুডিশিয়ারির ফুল ইন্ডিপেন্ডেন্সটা এনশিওর করতে চাই, সেই ক্ষেত্রে একটা অন্তত অপশন থাকা উচিত যে সিনিয়র মোস্ট অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মধ্যে কমসে কম ২ থেকে ৩ জন যেন এই অপশনের মধ্যে থাকে। রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর উপর নির্ভরশীলতা কমানোর পক্ষে বিএনপি, তবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় দলটি। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে স্বাধীনভাবে রাষ্ট্রপতি কি কি ফাংশন করতে পারবেন সেটা ডিটেইল করা থাকবে। এখন ওনারা বলছিলেন যে কালেকটিভলি প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কর্তৃক পরিচালিত হবে, তাহলে এখানে প্রধানমন্ত্রীর কর্তৃত্বটা থাকে না। আমরা বলছি এটা বর্তমান প্রভিশন যেটা আছে, প্রধানমন্ত্রীর কর্তৃত্ব শব্দটা থাকা উচিত। জরুরি অবস্থা জারির প্রশ্নে এনসিসিকে জড়িত রাখতে চায় না বিএনপি বলে মন্তব্যও দলটির। জরুরি অবস্থা জারি করবে, সেখানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের একটা ভূমিকা থাকবে। আমরা বলছি এখানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের ধারণার সাথে আমরা একমত নই। জরুরি অবস্থা তখন জারি করতে হয়, সেটা সংসদ এবং শাসন বিভাগে মানে এক্সিকিউটিভের একটা ফাংশন থাকে এবং সেখানে কিছু কিছু অধিকার স্থগিত করতে হয়, তা না হলে জরুরি আইন জারির কোনো অর্থই থাকে না। সেই বিষয়ে ওনারা আর একটু চিন্তা করবেন বলেছেন, আমাদেরকে জানাবেন। সংসদকে ২ কক্ষে ভাগ করে উচ্চকক্ষের নাম আপার হাউস ও নিম্নকক্ষের নাম পার্লামেন্ট করার পক্ষে মত দিয়েছে বিএনপি। এছাড়া ঐকমত্য কমিশনের মোট ৬৯১ সুপারিশের মধ্যে ৭৩টিতে আপত্তি রয়েছে দলটির, ৫০০টির বেশিতে একমত, বাকিগুলো পর্যবেক্ষণে। আপার হাউসের নাম সিনেট, লোয়ার হাউসের নাম জাতীয় সংসদ, আমরা একমত। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে কিভাবে জীবন বদলে দেওয়া সম্ভব, কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থানা শীর্ষ সম্মেলনে সেই গল্প শোনালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেয়া বক্তব্যে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে জীবন বদলে ফেলার উপর গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনূস। বলেন, লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিতে পারে সামাজিক ব্যবসা। সম্মেলনে যোগ দিতে অধ্যাপক ইউনূস ৪ দিনের সরকারি সফরে কাতারে রয়েছেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাতার থেকে আমদানিকৃত এলএনজি আমদানি ব্যয়ের শত শত মিলিয়ন মার্কিন ডলার দীর্ঘদিন পরিশোধ করেনি। তবে অন্তর্বর্তী সরকার এই দেনা পরিশোধের উদ্যোগ নিয়েছে।
সপ্তাহ ব্যবধানে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ করে উভয় পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে শিক্ষার্থী ও পুলিশ সহ আহত হয়েছে অন্তত 50 জন। যে কোনো ধরনের সংঘাত এড়াতে শিক্ষার্থীদের মোটিভেশন দেওয়া হচ্ছে বলেও জানান সিটি কলেজ কর্তৃপক্ষ। ফের উত্তপ্ত রাজধানীর সায়েন্স ল্যাব। মঙ্গলবার দুপুর 12টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষ চলে বেলা 3টা পর্যন্ত। এ সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ করে উভয় পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার তাদের কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছিল, অতর্কিতভাবে সিটি কলেজের কিছু শিক্ষার্থী সিভিল ড্রেসে এবং ড্রেসে তারা হামলা শুরু করে। কয়েকদিন পর পর এটা কি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে না এখান থেকে উস্কানি দিতেছে, এটা খুঁজে বের করতে হবে। সিটি কলেজে কেউ ছিল কি ছিল না এটার কোনো প্রমাণ কেউ দিতে পারে না। পুলিশ জানায়, বারবার দুই কলেজের শিক্ষার্থীদের এই সমস্যার সমাধান হওয়া দরকার। এতে পুলিশের অনেক সদস্য আহত হয়েছে। তৃতীয় কোনো পক্ষ নাশকতা করার চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পিছনে আবার অন্য কোনো চক্র আছে কিনা, যেমন কালকে আমি যখন সিসি ফুটেজ ক্যামেরা দেখতেছিলাম, এখানে যারা এই যে ঢাকা কলেজের একজন স্টুডেন্টকে যারা মারলো তারা কিন্তু সবাই হচ্ছে সিভিলে ছিল। এই সিভিলে এরা কি আসলেই সিটি কলেজের কিনা এটা বোঝা যাচ্ছে না, মানে সিটি ওই ইয়েটা এত পরিষ্কার না। আমরা ওটা নিয়ে কাজ করতেছি। শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ FM মোবারক হোসাইন। বলেন, পুরো বিষয়টি এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ছেড়ে দিতে হবে। আমরা সব সময় অত্র এলাকার নিরাপত্তার জন্য, আমাদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য, অত্র এলাকার জানমালের নিরাপত্তা বিধান নিশ্চিত করার জন্য আমরা সর্বদাই চেষ্টা করে যাচ্ছি। আমাদের কলেজে যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। আগামী 2 দিনের জন্য সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। গত 15 এপ্রিল সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে কোহিনূর কেমিক্যাল কারখানার এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। এর আগে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তার বিচারের দাবিতে 5 ঘন্টা তিব্বত মোড়ে সড়ক অবরোধ করেন কারখানাটির কয়েক শতাধিক শ্রমিক। এতে যোগ দেন স্থানীয়রাও। এর ফলে মহাখালী থেকে 7 রাস্তা পর্যন্ত দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সীমাহীন ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সেনা সদস্য, পুলিশ ও র্যাবের তৎপরতায় সড়ক ছাড়ে বিক্ষোভকারীরা। কড়া নিরাপত্তায় কটূক্তিকারী ব্যক্তিকে থানায় নিয়ে যায় পুলিশ। কারখানার কসমেটিক্স বিভাগের ওই কর্মকর্তার বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দুপুরে সড়ক অবরোধ করেন তারা। আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি, যেহেতু আপনাদের স্টাফ, আপনারা একটা মামলা করেন, উপস্থিত জনতা যারা আছে কেউ যেন আইন নিজের হাতে না তুলে নেয়। শেষ পর্যন্ত আমরা জনগণের ভোগান্তি নিরসন করতে পেরেছি। এখন যান চলাচল স্বাভাবিক এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণের সহায়তায় আমরা কাজটা করতে পেরেছি। ওনাকে আইনের আওতায় আনা হচ্ছে। সাংবাদিক দম্পতি সাগর রুনির বিচারের বাণী যখন নীরবে নিভৃতে কাঁদছে, তখন জানা গেল তাদের মামলার নথিপত্রই নাকি গায়েব হয়ে গেছে। 48 ঘন্টার মধ্যে আসামি ধরার ঘোষণা যখন 13 বছরেও বাস্তবায়ন হয় না, মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় যখন 117 বার পেছায়, তখন ডিবিতে থাকা নথি গায়েবের খবর আরেকটি ধাক্কা বলেই মনে করে বাদীপক্ষ। যদিও নথি গায়েবের বিষয়টি অস্বীকার করেছে রাষ্ট্রপক্ষ, এরই মধ্যে আরও 6 মাস তদন্তের সময় বাড়ায় হাইকোর্ট। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরবার ও ATN বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি খুন হওয়ার পরপরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন 48 ঘন্টার মধ্যে আসামিদের ধরে বিচারের মুখোমুখি করবেন। 48 ঘন্টার মধ্যেই যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা। সেই 48 ঘন্টা কত ঘন্টার গহ্বরে হারিয়ে গেছে তার গুনতি করা যায়নি আর, কারণ এরই মধ্যে কেটে গেছে 13টি বছর। পুলিশ, ডিবি, র্যাব, PBI হয়ে স্পেশাল টাস্কফোর্স ঘুরলেও তদন্ত প্রতিবেদন আর আলোর মুখ দেখেনি। কত আন্দোলন, আলটিমেটাম এলো, কাজের কাজ কিছুই হলো না। আমরা সাগরের হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। 117 বার সময় বাড়িয়েও যখন তদন্ত শেষ করা গেল না, তখন মঙ্গলবার হাইকোর্টের শুনানি শেষে রাষ্ট্রপক্ষকে উদ্ধৃত করে বাদীপক্ষের আইনজীবী জানায় মামলার বেশ কিছু নথিপত্র গায়েব হয়ে গেছে। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই
অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার। তবে বাদীপক্ষের আইনজীবীর দাবির উল্টো কথা জানালো রাষ্ট্রপক্ষ। প্রদীপ পুরাণে গায়েব হয়নি, কাজ করছে তো। তাহলে যদি পুরতো, তাহলে আপনার সামনেই তো দেখেন এই যে রিপোর্টটা, যে একটা অগ্রগতি প্রতিবেদন এসছে, তো সেটা কিভাবে আসলো? নথি গায়েব না হলেও কেন 9 মাসের সময় আবেদন, সেই প্রশ্নের উত্তরও দেন তিনি। 9 মাস আমি চেয়েছিলাম, কোর্ট আমাদেরকে 6 মাস দিয়েছে। কারণ 9 মাস চাওয়া হচ্ছে বারবার কোর্টের কাছে যে সময় আবদার করা, এটা দেখতে ভালো দেখায় না। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটা দেওয়ার জন্য, এটি ফাইলটা ক্লোজ করার জন্য। অন্যদিকে ডিবি হেফাজতে সাগর রুনি মামলার নথি পুড়ে যাবার তথ্য সঠিক নয় বলে দাবি করে ডিএমপি। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে ধরতে ইন্টারপোল এর মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, 10ই এপ্রিল এই নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা। বাংলাদেশের কোনো সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে রেড নোটিশ জারির ঘটনা এটাই প্রথম। বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, দুর্নীতি সহ নানা অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পালিয়ে আছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন বেনজির। তার আগে 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত ছিলেন র্যাবের মহাপরিচালক। চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছেন গৃহকর্মী পিঙ্কি আক্তার। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। একই সঙ্গে মামলাটি পিবিআইকে তদন্ত করে 8ই মের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয় আদালত। তবে এই বিষয়ে পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত কিছু জানেন না। এর আগে 3রা এপ্রিল পরিমণির বিরুদ্ধে ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেন গৃহকর্মী পিঙ্কি আক্তার। দেশের প্রতিটি জেলার সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে শুরু হয়েছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকবে তৃণমূল থেকে শুরু করে সংসদের নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তরের জনপদের জেলা দিনাজপুরে। দেশের প্রতিটি জেলার সাধারণ মানুষের সমস্যার সমাধানে চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম দিনাজপুর জেলার, সেখানে তুলে ধরার চেষ্টা করেছি সাধারণ মানুষ সহ শিক্ষা, স্বাস্থ্য এবং মাদক নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা বা তুলে ধরার চেষ্টা করেছি সাধারণ মানুষের কথা। এই যে সমস্যাগুলো, সেই সমস্যার সমাধানে উত্তরণের জন্য যারা নীতি নির্ধারক আছেন তারা কি বলছেন, এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। কথা বলবো, জানার চেষ্টা করব তাদের মাধ্যমে কতটা উত্তরণ করছেন এবং কি চ্যালেঞ্জের মোকাবেলা করছেন। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসে। যেহেতু আমি আজকে সারাদিন আপনাদের দিনাজপুর জেলাতে ঘুরে দেখেছি, সেখানে বলা হচ্ছে যে শিক্ষার মান উন্নয়নে সেটা উত্তরণের প্রয়োজন, সেটা আসলে আপনারা কতটুকু চ্যালেঞ্জ মোকাবেলা করছেন বা কতটুকু সম্ভাবনা দেখছেন যে উত্তরণ করা যাবে? ধন্যবাদ। প্রথমে আমি ডিবিসির সম্মানিত দর্শকদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি জেলা পরিষদ দিনাজপুরের পক্ষ থেকে। আপনারা জানেন যে আমাদের বর্তমান জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমাদের এখানে একটা চমৎকার টিম কাজ করছে। আপনারা জানেন যে জেলা উন্নয়ন সভা হয় প্রতি মাসে একবার করে। আমরা সেখানে টপ প্রায়োরিটি দেওয়া হয়েছে শিক্ষার যদি উন্নতি না হয় তাহলে একটা জাতি কখনোই বাঁচতে পারে না। আমরা এটাকে দুভাগে ভাগ করেছি, একটা হলো প্রাথমিক শিক্ষা, একটা হলো উচ্চশিক্ষা। তো আমাদের দর্শনটা হলো যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রধান শিক্ষকদেরকে সপ্তাহে বুধবারে এনে তাকে প্রশিক্ষিত করা, তাদেরকে বিশেষ করে মেসেজ দেওয়া কিভাবে উন্নত করা যাবে। আর রবিবারে মাধ্যমিক শিক্ষকদের মধ্যে প্রধান শিক্ষক যারা আছেন তাদেরকে ডিসি অফিসে নিয়ে এসে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া প্রধানদেরকে কি করে এই শিক্ষার মান উন্নত করা যায়। এই দুটোই প্রোগ্রাম খুব ভালোভাবেই চলছে। এখানে নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। এখানে আমরা প্রতিটি বিষয়ে জানাচ্ছি যে গাইড ভিত্তিক কোনো শিক্ষা দেয়া যাবে না, কোচিং সেন্টারগুলো বন্ধ করতে হবে অবশ্যই। আমাদের এইখানে মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে আর যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো কিন্তু অবকাঠামোর দিক থেকে অনেকটাই খুবই বেহাল দশা। সেটা আসলে অবকাঠামোর দিক থেকে কি আপনারা উত্তরণ করার চেষ্টা করছেন? অবকাঠামো থেকে শিক্ষা প্রকৌশল যে বিভাগগুলো আছে তাদের তো আছেই। আমরা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এটাকে ড্রাস্টিক অ্যাকশন বা র্যাপিড অ্যাকশন আমরা চালনা করছি যাতে এই কাঠামোগুলো উন্নত হয়ে যায়। আমরা আশা করছি যে নেক্সট
2-1 বছরের মধ্যে এই অবকাঠামোগত কোনো সমস্যা থাকবে না। জি, সেক্ষেত্রে আরেকটা যে খুব গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেছেন সেটা হচ্ছে যে সড়ক সংস্কার বা সড়ক প্রশস্ত করার যে বিষয়টা, যানজটের যে তীব্রতা, 3 হুইলার থাকার সেই বিষয়টা একটু যদি। আমি আপনাদেরকে একটা শুভ সংবাদ দেই। আমাদের এখানে এক্সিডেন্ট রোডস অ্যান্ড হাইওয়ে গত উন্নয়ন সমন্বয় সভায় উনি জানিয়েছেন যে শহরের মধ্যে যে মেইন রাস্তাটা সরকারি কলেজ মোড় থেকে আমাদের এখানে গোরে শহীদ মাঠ পর্যন্ত যে মেইন রাস্তাটা এটি 6 লেন হবে। এটার কাজ শুরু হয়ে গেছে মোটামুটি। এইটা পাস হয়ে গেলে আশা করি এই যানজট বা এই সংকীর্ণতাজনিত যে সমস্যা এটা থাকবে না। মাদক মোকাবেলা বা মাদক নিয়ন্ত্রণে কি করেছেন? আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে? আপনি জানেন যে দিনাজপুর একটা বড় জেলা, এটি 7টি উপজেলার সাথে 139 কিলোমিটারের একটা দীর্ঘ সীমান্ত আছে। এইখানে মাদকের নিয়ন্ত্রণ করাটা খুবই চ্যালেঞ্জিং, তবে এটা আমরা পিছু পা হয়নি। আমরা কমিউনিটি কনসেনসাস বা কমিউনিটির যে উদ্বুদ্ধকরণ সে কাজটি চালনা করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ মাদক ডিপার্টমেন্ট যেটি আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আইন শৃঙ্খলা মিটিংয়ের মাধ্যমে এই অভিযান জোরদার করার জন্য। আশা করি আগের চেয়ে এটা অনেক কমে গেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। পরবর্তীতে আগামীকাল থাকছে লালমনিরহাট জেলা, সেখানে তুলে ধরার চেষ্টা করব সাধারণ মানুষের সমস্যা সমাধানের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে, আর এছাড়াও অন্যান্য জটিলতা কি আছে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমের সহযোগী ও সানজানা ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মালিক দেওয়ান সামিরকে জিজ্ঞাসাবাদের জন্য ফের 4 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালত রিমান্ড মঞ্জুর করেন। 5 দিনের রিমান্ড শেষে সামিরকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোর্শেদ আলম ফের 7 দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ফাঁদে ফেলার চেষ্টা করে আসছিল। দেশের ভাবমূর্তি নষ্ট করে দেশের শ্রমবাজার নষ্ট করার চক্রান্ত করছিল। পরে উভয় পক্ষের শুনানি শেষে সামিরের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদার ও জাঁকজমকপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। প্রতিবারের মতো এবারও রয়েছে চমক। 78তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার একটি দ্বৈত পোস্টার উন্মোচন করা হয়েছে। জোড়া পোস্টারে উঠে এসেছে কালজয়ী প্রেম, ক্লাসিক সিনেমা ও চিরস্মরণীয় আলিঙ্গনের প্রতিচ্ছবি। মেঘাচ্ছন্ন আকাশের নিচে নির্জন সৈকতে তারা একে অপরকে জড়িয়ে ধরেছেন। ফরাসি পরিচালক ক্লদ লেলুচের কালজয়ী সৃষ্টি আ ম্যান অ্যান্ড আ ওম্যান ছবির স্মরণীয় দৃশ্য এটি। পোস্টার দুটির মাধ্যমে 2 প্রয়াত ফরাসি তারকা আনুক এমে ও জা লুই ট্রাতিনোর প্রতি শ্রদ্ধা জানানো হয়। চলচ্চিত্রটি 1966 সালে উৎসবের শীর্ষ পুরস্কার পাম ডিওর জিতেছিল। 1967 সালে অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র এবং সেরা মৌলিক চিত্রনাট্যের জন্য পুরস্কার জিতেছিল। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।